60-এর ওপরে গেলে এই অস্টিওপোরোসিসের সমস্যাটা বেশি থাকে। রেডিয়েটিং পেন এটাই হচ্ছে মূল উপসর্গ সায়াটিক পেন বা সায়াটিকা। স্ট্রেনথেনিং এক্সারসাইজ ভীষণ ইম্পর্টেন্ট, প্রয়োজনে প্রতিস্থাপন বা রিপ্লেসমেন্ট করা হয়ে থাকে। একজন মানুষ পড়ে গেলেন, বেশ জোরে চোট লাগলো কিন্তু তার হাড় ভাঙলো না। আর একজন পড়ে গেলেন, একই রকম পড়া, তার সহজেই হাড় ভেঙে গেল। অর্থাৎ প্রত্যেক মানুষের হাড়ের যে ভঙ্গুরতা সেটা ভ্যারি করে। কিভাবে ভ্যারি করে? এটা ডিপেন্ড করছে তার বয়স, তার নিউট্রিশনাল স্টেটাস, তার হাড়ের অন্যান্য মেটাবলিক কন্ডিশন, এই সব কিছুর ওপরে। সবচেয়ে ইন্টারেস্টিং এবং সবচেয়ে ভাস্ট বিষয় সেটাকে বলে অস্টিওপোরোসিস। এই অস্টিওপোরোসিস হচ্ছে এমন একটি অসুখ বা কন্ডিশন যাতে কিনা হাড়ের ভঙ্গুরতা বেড়ে যায়, অর্থাৎ হাড় সহজেই অল্প আঘাতে ভেঙে যায়। এই সিচুয়েশনটা সাধারণত বয়স্কদের মধ্যেই বেশি দেখা যায়। 60-এর ওপরে গেলে এই অস্টিওপোরোসিসের সমস্যাটা বেশি থাকে। তার মধ্যে মেয়েদের একটু কম বয়সে হয়, পুরুষদের তুলনায় একটু বেশি বয়সে হয়। প্রায় 10 বছরের ডিফারেন্স থাকে অস্টিওপোরোসিসের সেম লেভেল অফ অ্যাফেকশন হওয়ার জন্য। তো এই অস্টিওপোরোটিক, আপনি যেটা বলছেন, যদি কোনো মানুষের অস্টিওপোরোসিসে আক্রান্ত হন তাহলে তার সহজে সামান্য একটু আঘাতেও ভেঙে যেতে পারে। এর জন্য প্রপার চিকিৎসা আছে এবং অবশ্যই খুব আর্লি চিকিৎসা করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। শুধু ক্যালসিয়াম নয়, তার জন্য ক্যালসিয়াম ছাড়াও আরও অন্যান্য অনেক ওষুধ আছে। শুধু ক্যালসিয়াম অস্টিওপোরোসিসের চিকিৎসা নয়। এটা ভীষণভাবে একটা ভুল ধারণা যে বয়স হলে ক্যালসিয়াম খেলে হাড়ের জোর বাড়ে। এটা একটা মিথে পরিণত হয়েছে। কিন্তু শুধু ক্যালসিয়াম দিয়ে হাড়ের জোর বাড়ানো যায় না, এর সঙ্গে আরও অন্যান্য ওষুধপত্র লাগে এবং সেগুলো সব মিলিয়েই এই অস্টিওপোরোসিসের চিকিৎসা করতে হয়। এবং এই ধরনের চিকিৎসা করলে এই হাড় ভেঙে যাওয়ার প্রবণতা ডেফিনেটলি কমানো সম্ভব। সায়াটিক কথাটা এসছে একটা নার্ভের নাম থেকে, যেটা সায়াটিক নার্ভ। এই নার্ভটা আমাদের শরীরের দীর্ঘতম নার্ভ। এটা উৎপত্তি হয় কোমরের কাছে, যে আমাদের মেরুদণ্ডর লাম্বার ভার্টিব্রাগুলো আছে, সেই ভার্টিব্রার যে ফোরামেন বা ফুটো থাকে সেখান থেকে নার্ভ রুটগুলো বেরিয়ে এসে পিঠের একদম শেষ ভাগে এরা একসঙ্গে জয়েন করে পুরো একটা মোটা নার্ভ হয়ে সম্পূর্ণ থাইয়ের পেছন দিক দিয়ে, হাঁটুর পেছন দিক দিয়ে নেবে, আবার তারপরে পায়ের হাঁটুর ঠিক নিচে এসে এটা আবার দুটো ভাগে ভাগ হয়ে যায়, দিয়ে পায়ে গিয়ে শেষ হয়। তো এই যে বিশাল নার্ভটা, এই নার্ভের যে কোনো ব্যথাকেই আমরা সায়াটিক পেইন আর সায়াটিকা বলে অভিভূত করি। তবে মূলত এই ব্যথার উৎপত্তি হয় কোমরের কাছে। মেরুদণ্ডের যে অংশ থেকে এই নার্ভ তৈরি হচ্ছে সেই অংশে কোনো চাপ পড়লে তার থেকে। উপসর্গ হচ্ছে যে এমন একটি ব্যথা যেটা কোমরের কাছে বা কোমরের নিচের অংশে, আমরা লো ব্যাক রিজন বলি, সেই জায়গা থেকে ব্যথার উৎপত্তি হয় এবং এটা পায়ের পেছন বা বাইরের দিক দিয়ে নেবে একেবারে পায়ের আঙুলের কাছাকাছি অবধি এই ব্যথা নেমে যায়। এই যে রেডিয়েটিং পেন, এটাই হচ্ছে মূল উপসর্গ এই সায়াটিক পেন বা সায়াটিকার। সমস্যাটা হচ্ছে, ধরুন আপনার হাঁটুতে ব্যথা হচ্ছে, হাঁটু ব্যথা বা অস্টিওআর্থ্রোসিস, যেটা আপনাকে প্রথমে বলছিলাম। সেই ব্যথার প্রাথমিক পর্যায়ে যে ব্যথাগুলো হয়, হাঁটুর চারদিকে যে মাসেলগুলো থাকে সেই মাসেলগুলোকে আমরা বলি কোয়াড্রিসেপস মাসেল, যে 4টে মাসেলের সমারোহে তৈরি হয়। এটা হচ্ছে একদম সামনের দিকের মাসেল, এবং পেছনে থাকে হ্যামস্ট্রিং বলে আরও 4টে মাসেল। এই দুটো মাসেল মেনলি হাঁটুর মুভমেন্টের জন্য রেসপন্সিবল। তো এই মাসেলগুলোর স্ট্রেনথেনিং এক্সারসাইজ ভীষণ ইম্পর্ট্যান্ট। এছাড়া হিপের অ্যাবডাক্টর বা কিছু মাসেল গ্রুপ আছে যেটা হাঁটুতে পরোক্ষভাবে স্টেবিলিটি নির্ধারণ করে। তো সুতরাং হাঁটুর কোনো সমস্যার জন্য, এটা আমি খুব গ্রসলি বললাম, স্পেসিফিক সমস্যা অনুযায়ী তার তারতম্য হয়, কিন্তু এইভাবে কোয়াড্রিসেপস, হ্যামস্ট্রিং এবং হিপ অ্যাবডাক্টর বা হিপ অ্যাডাক্টর এই ধরনের মাসেলের স্ট্রেনথেনিং করলে হাঁটুর অনেক সমস্যা থেকে সমাধান পাওয়া যায়। কিন্তু আমি আবারও বলছি, এটা কিন্তু খুব স্পেসিফিক নয়, আমি জাস্ট বলার জন্য, কারণ এর কোনটা কোন সমস্যা তার সঙ্গে রিলেটেড এবং সেই অনুযায়ী স্পেসিফিকভাবে এক্সারসাইজ করতে হবে। এরকম হঠাৎ করে একটা কোনো ব্যথা হলো, আমি এক্সারসাইজ করলাম, এটা অবশ্যই একজন ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তার গাইডেন্স অনুযায়ী করা উচিত।
যে কোনো জয়েন্ট যদি এমন একটা অবস্থায় চলে যায় যে সেটা আর কাজ করতে পারছে না, একেবারে এন্ড স্টেজ ডিজিজ বা একেবারে শেষ অবস্থায় চলে গেছে। মূলত জয়েন্ট বা অস্থিসন্ধি তৈরি হয় দুটো হাড়ের এন্ডকে যেখানে যুক্ত হচ্ছে, দুটো প্রান্ত যেখানে যুক্ত হচ্ছে সেই জায়গায়। তো হাড়ের অংশগুলো যেখানে যুক্ত হয় তার উপরের অংশে একটা স্মুথ রাবারি কাভারিং থাকে, এই জিনিসটাকে কার্টিলেজ বলে। এই কার্টিলেজ হচ্ছে ঘর্ষণকে প্রিভেন্ট করে এবং জয়েন্টটাকে স্মুথলি কাজ করতে সাহায্য করে। তো এই কার্টিলেজের যখন বয়স যত বাড়ে, তাছাড়া অন্যান্য অসুখ যদি থাকে ইত্যাদিতে এই কার্টিলেজের ক্ষয় হয়, এবং এই কার্টিলেজ ক্ষয় হলে ধীরে ধীরে হাড়ের উপরিতলের যে এন্ডসগুলো সেগুলো হয়ে যায়, তার উপরে আর কার্টিলেজের আবরণটা থাকে না। এবং এইটা যখন একেবারে এন্ড স্টেজে চলে যায়, কার্টিলেজ আর থাকে না, তখন একটা বোন একটি হাড় আরেকটি হাড়ের সঙ্গে ঘষা খায় এবং তীব্র ব্যথার উৎপত্তি হয়। এই এন্ড স্টেজ ডিজিজে একমাত্র চিকিৎসা হচ্ছে রিপ্লেসমেন্ট অফ দ্য জয়েন্ট, অর্থাৎ কিনা সেই জয়েন্টটিকে পাল্টে সেখানে মানুষের তৈরি একটি আর্টিফিশিয়াল জয়েন্টকে লাগিয়ে দেওয়া। মূলত এই জয়েন্টগুলি তৈরি হয় অত্যন্ত উন্নত মানের মেটাল এবং প্লাস্টিক বা পলিমারের সমন্বয়। এখনকার দিনে অবশ্য পলিমারের বদলে সেরামিক বা অনেক সময় দুদিকেই মেটাল দিয়ে জয়েন্ট তৈরি হয়। এই যে আপনি বললেন সবচেয়ে কমনলি যে জয়েন্টগুলো এফেক্টেড হয় সেগুলো হচ্ছে হিপ জয়েন্ট এবং নি জয়েন্ট। আমাদের দেশে আবার নি জয়েন্টের বা হাঁটুর অ্যাফেকশন হিপ জয়েন্টের থেকে বেশি, ফলে আমাদের দেশে মূলত যে জয়েন্টটা সবচেয়ে বেশি প্রতিস্থাপিত হয় বা পাল্টানো হয় সেটা হচ্ছে নি জয়েন্ট, তারপরেই আসে হিপ জয়েন্ট। এছাড়া এলবো জয়েন্ট, শোল্ডার জয়েন্ট এগুলোও কিন্তু প্রয়োজনে প্রতিস্থাপন বা রিপ্লেসমেন্ট করা হয়ে থাকে। তো হাঁটুর ক্ষেত্রে বা যে কোনো রিপ্লেসমেন্টের ক্ষেত্রে এখন যে ধরনের জয়েন্টস অ্যাভেলেবল তাতে এই রিপ্লেসমেন্ট যথেষ্ট নিরাপদ, এবং এতে রিপ্লেসমেন্টের পরে পেশেন্টের জীবনযাত্রার মান অনেক ভালো হয়ে যায়, অনেক ব্যথা ফ্রি হয়ে যায়, এবং নিশ্চিন্তে এই ধরনের রিপ্লেসমেন্ট করা যেতে পারে যদি সত্যি সত্যি তার হাঁটু বা তার জয়েন্টের অবস্থা খারাপ হয়ে গিয়ে থাকে, তাতে সত্যি সত্যি রিপ্লেসমেন্টের পরে পেশেন্ট নতুন জীবন ফিরে পায়। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।